বিয়ের কথা তো আরও বছর দেড়েক পরে হওয়ার কথা ছিল ভাইজান। প্রিয়ার বয়স কম, সে একে এই বয়সে বিয়ের কথা ভাবিনি। স্বইচ্ছায় পড়াশোনা শেষ করে কেরিয়ার ঠিক করে তারপর ওর সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে ছোট মেয়ে, আমি কি করে এত অল্প বয়সে বুঝতেই পারছি না। আনিসুর রহমান একদমই কথাগুলো পরে থামলেন, প্রশ্নাত্মক দৃষ্টিতে আকাশের বাবার দিকে। ঘড়ির কাঁটা ঘুরছে, রাত 10টা বেজে 31 মিনিট। ডিনার শেষে দুই বাড়ির সকলে বসেছে একসাথে। আগামীকাল আকাশের পরিবারের সবাই ঢাকায় ফিরে যাবেন। শুধু থাকবেন আমিনা চৌধুরী আর তার ছোট যা শিয়াকে নিয়ে। দিন কয়েকের মধ্যে চৌধুরী বাড়িতে নেওয়া হবে। বাড়ির প্রথম সন্তান, ঘরের প্রথম সন্তান, সেই হেতু বিশাল আয়োজন আছে বৈকি। তার আগে শাহজাহান চৌধুরী নিজের ছোট ছেলে আর প্রিয়ার বিয়ের বিষয়টা নিয়ে আলাপ আলোচনায় বসেছেন প্রিয়ার পরিবারের সাথে। আকাশের বাড়ির সকলেই অবগত প্রিয়া আর আকাশের বিয়েটা নিয়ে, তবে প্রিয়ার বাবা কাউকে এখনো জানানো হয়নি। বেচারাদের সত্যি বলতে আঘাত দিতে চায় না কেউ। ছেলের উপর রেগে থাকলেও স্ত্রীর কথায় শাহজাহান চৌধুরী এতটুকু বুঝেছেন, কোনো পরিস্থিতি পড়ে হুট করে বিয়েটা সেরে নিয়েছে ছেলে মেয়ে দুটো। আর যেখানে সবাই সম্মতি দিয়ে রেখেছে আজ বাদে কাল এমনিতে বিয়ে দেওয়া হতো, সেখানে নিজেরাই হালাল সম্পর্কের বাঁধনে একে অপরকে বেঁধেছে, সেটা সত্যি বলতে দোষের কিছু নয়। তাছাড়া প্রিয়া ছোট হলেও আকাশ মোটেও তা নয়। কোনো হঠকারিতার সিদ্ধান্ত সে কখনোই নেবে না। নিজের ছেলের এতটুকু চেনেন তিনি। তবে বিয়েটা যখন একবার হয়ে গেছে, প্রিয়ার বাবা মা থেকে এত বড় কথাটা লুকিয়ে আরও বছর দেড়েক সময় নেওয়ার মানেই হয় না। কটেজের ডাইনিং প্লেসে ড্রয়িং প্লেস পূর্ণ একেবারে। দুই পরিবারের মানুষ তো আছে, তাছাড়া রিমির পরিবার আছেন। রাতুল রিমির বিয়ে নিয়ে আলোচনা হব বইকি। রেদওয়ান রাকিব সস্ত্রীক উপস্থিত। শিয়াও নেমেছে নিচে। তাকে আমেনা চৌধুরী নিজের কাছে বসিয়েছেন। ছোট্ট আহিন প্রিয়ার কোলে ঘুমাচ্ছে নিশ্চিন্তে। আনিসুর রহমান কথার পিঠে ছোট্ট করে শ্বাস নিলেন। শাহজাহান চৌধুরী ওদিকটা দাঁড়িয়ে থাকা ছোট ছেলের দিকে একটু দৃষ্টি বুলালেন, অতঃপর বেআইনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলেন, সেটা ঠিক ভাইজান, প্রিয়াম্মাকে হয়তো আমাদের দৃষ্টিতে বিয়ে দেওয়া সময় হয়নি। আমরা দুই পরিবার উচ্চশিক্ষিত। আমাদের হিসাব মতে ছেলেমেয়েগুলোর বিয়ের বয়স আরও পরে। কিন্তু কথা সেখানেই, ছেলে মেয়ে দুটো একে অপরকে পছন্দ করে। প্রিয়া মায়ের অনার্সের প্রথম বর্ষ শেষ হয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে কথা ছিল আরও বছরখানেক পরে। কিন্তু ভেবে দেখুন, সব কিছুর হালাল আল্লাহ আছে। ধর্মমতে কিন্তু বিয়েটা দিয়ে দেওয়া উচিত। ওদের মধ্যে সেই সম্পর্ক না থাকলে হয়তো আমরা ভাবতাম কি, যেহেতু একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং আমাদের ইসলামিক মতে বিবাহ ছাড়া সম্পর্ক, বুঝতে পারছেন? কথা সত্য, তবুও তনু মনে লাগছে। যতই হোক মেয়ের বাবা বলে কথা। যদি এমন আন্দাজ তিনি করেছিলেন আজকে যে আকাশ আর প্রিয়াকে আলোচনা হবে, সেটা গতরাতে স্ত্রীর সাথে আলোচনা করেছেন। রেণুকা পই পই করে স্বামীকে বলেছিলেন, এমন যদি কোনো প্রস্তাব চৌধুরীরা করে রাজি হয়ে যেতে। তাদের বয়স হচ্ছে, শিয়ারও শ্বশুর ঘর হচ্ছে, জন্ম মৃত্যুতে মানুষের হাত কোথায়? মেয়েটাকে আগে ঠাঁই দেওয়ার আগে খোদার ডাকে সাড়া দিতে হলে তখন আফসোসে লাভ হবে না। আকাশ গম্ভীর মুখে দাঁড়িয়েছে, পাশে রাতুল এসে দাঁড়িয়েছে। ডাইনিংয়ে চেয়ারগুলো টেনে বাকি বন্ধুরা বসা। আকাশের ভাই বোনগুলো সোফায় একপাশে হাত তুলে পা ঝুলিয়ে বসে আছে। প্রিয়ার কোলে আহিনকে নিয়ে ক্রমাগত দুলিয়ে যাচ্ছে। একটু থামলে ঠোঁট উল্টে কান্নার পায়তারা জুড়েছে ছেলেটা। বড়দের আলাপ চলছে আরও ঘণ্টাখানেক। বিস্তর আলোচনা ঠিক হলো বিয়েটা হবে এবং এ মাসে শিয়াকে চৌধুরী বাড়িতে নেওয়া হবে আকাশ প্রিয়ার বিয়ের পরে। চৌধুরী সাহেব অনুরোধে দ্রুত বিয়ের ডেট ফেলা হলো। ছোট্ট আহিন ক্ষণে ক্ষণে কেঁদে কেঁদে উঠছে। যার কোলেই থাকুক এই মুহূর্তে সে বোধহয় খুব করে চাচ্ছে তাকে নিয়ে হাঁটাহাঁটি করা হোক। বসে থাকতে বিরক্ত প্রকাশ করছে কেঁদে। প্রিয়া সবার মধ্যে উঠে সরে এলো। বড়দের এত উচ্চস্বরে কথার মাঝে বাচ্চাটা অশান্তি বোধ করছে। প্রিয়া উঠে যাওয়ায় আর চোখে দেখলো আকাশকে। সেও পা বাড়াবো ওদিকে, তার আগে কবজিতে টান পড়ল কারোর। চোখ ফেরাতে ফিস ফিস কণ্ঠে রাতুল বলে উঠল, তোর বউয়ের বাড়ির লোক এখনো জানে না তাদের মেয়ে বিয়ের 1 বছর হয়ে গেলে ভুল করেও ভুল একটা হয়ে গেল, সোজা দুই মেয়ের নাতি নাতনির মুখ একসাথে দেখতো। আকাশ ভুরু কুচকে থমকে দাঁড়ায়। পাশে তার ভাই বোনেরা দাঁড়িয়েছে, কেউ বা বসে। রাতুলের ফিসফিস করে বলা কথাগুলো কর্ণগোচর হতে ঠোঁট টিপে হাসির রোল পড়ল সবার মধ্যে। আকাশ কোনো প্রত্যুত্তর করল না,
রাতুল পুনরায় ফিসফিসে বলল, যাস না ভাই, এত রাতে বড়দের সিরিয়াস আলোচনা ছেড়ে গোপনে বউয়ের পিছন পিছন ঘুরে বিয়ের আগে কেলেঙ্কারি ঘটিয়ে ফেলিস না। তখন প্রিয়ার বাবা মা রেগে বলবেন, বাবা আর 10টা দিন সহ্য হলো না? আকাশ বিরক্তি চোখে তাকালো রাতুলের দিকে। আকাশের গম্ভীর দৃষ্টির মধ্যে পড়তে থেমে গেল বাকিদের প্রকাশ্যের হাসি। কিছু একটা মাথায় আসতে বাবা মায়ের দিকে এগিয়ে গেল। খুক খুক করে সবার মনোযোগ চাইল। বিয়ে নিয়ে আমার একটা কথা আছে। আকাশের বাবা গম্ভীর মুখে তাকালেন ছেলের দিকে। সে তো কথাই বলছিল, এর মধ্যে আবার ওর কি কথা বলা থাকতে পারে? মুখ ফসকে আবার কি থেকে কি বলে ফেলবে। বেয়াই বেআইনের কাছে মাথাটা কাটাছে, এমনি ঘটা করে ঝামেলা পাকিয়ে তো রেখেছে। আকাশ বোধহয় বুঝলো বাবার মনোভাব, চোখ টিপে ভরসা দিল। অতঃপর সবাইকে উদ্দেশ্য করে বলল, 10 দিন পর নয়, বিয়েটা 15 দিন পর হোক, মে মাসে 15 তারিখ। উপস্থিত বয়োজ্যেষ্ঠরা এই 15 তারিখের হেতু টের না পেল, অয়নরা সবাই টের পেল। গত বছর ঠিক এই দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল দুজনেই। আকাশ রেহানা চৌধুরী তাদের বিবাহবার্ষিকীর দ্বিতীয় দিনেই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলছেন। কারো আপত্তি থাকবার কথা নয়, বরং আরও খুশি হলেন সকলে। 10 দিনের বদলে 5 দিন বাড়তি সময় পাওয়া গেল আয়োজন সম্পূর্ণ করার জন্য। শিয়া আর অয়নের বিয়ের মতো এত তাড়াহুড়ো হবে না, এটাই শান্তি। আর বিয়ের ভেন্যুও আমি ঠিক করেছি, আপনাদের যদি আপত্তি না থাকে। আনিসুর রহমান হবু মেয়ের জামাইয়ের হাত টেনে বসালেন নিজের পাশে। একগাল হেসে বড়দের ভরসা দিয়ে বললেন, শুধু বলে ফেলো কোথায় ভেন্যু ঠিক করতে চাও। তোমাদের দুজনের আলাদা করে কোনো পছন্দ আছে? মাথা নাড়ল আকাশ। এই পরিকল্পনা আদতে তার বহুদিনের। শান্ত স্বরে বলল, এখানে আমাদের নিজস্ব একটা কটেজ আছে, যে কটেজে আমরা প্রথম এখানে এসেছিলাম আর কি। একটু অফসাইডে, অনেকটা পরিত্যক্ত, তবে পাহাড়ের উপরে হয়, আশেপাশে অনেক রকমের পরিবেশ আর কি। তাছাড়া জায়গাটার সামনে অংশে বিশাল জায়গা, অনায়াসে সব আয়োজন হয়ে যাবে ওখানটায়। প্রিয়ার বাবা মা জানেন না ওই কটেজের সন্ধান। তারা কিছু বলবেন তার আগে আকাশ বলে উঠল, ওটা আপনাদের বাড়ি থেকে 15 মিনিট পর। চিনি থাকবেন কি না? আপনাদের বাড়ির পিছনে ওই রাস্তা যে দুটো পাহাড়ের মাঝ দিয়ে গিয়েছে, সেই রাস্তা ধরে। সজোরে মাথা ঝাঁকালেন প্রিয়ার বাবা। চিনতে পেরেছেন বইকি, ওই রাস্তায় তার 2 মেয়ের ভীষণ প্রিয়। বিশেষত প্রিয়ার খুব খুশি বা মন খারাপ সবই তো ওই রাস্তায় হাঁটতে চলে যেত মেয়ে দুটো। তাদের যাওয়া হয়েছে ও সেই হেতু। তবে ওদিকটায় বড় বড় গাছপালা আর পাহাড়ের আড়ালে কোনো কটেজ তার নজরে দেয়নি। শাহজাহান চৌধুরী গম্ভীর গলায় বললেন, ওটার তো মেরামতের প্রয়োজন। রাকিব রাতুল এক লাফে এগিয়ে এলেন ওদিকটায়। হাসি মুখে বললেন, আমরা আছি কি করতে আঙ্কেল, সব সামলে নেব। তাছাড়া অতটা সময় লাগবে না। শেষ পর্যন্ত ঠিক হলো বিয়ের আয়োজন চৌধুরীদের ওই কটেজ হবে। রাকা মুখ টিপে এসে ইশারা করলো আকাশকে। আকাশ উঠে আসতে চাপা গলায় বলল, এই কটেজে এসে প্রিয়ার সাথে প্রথম দেখা হয়েছিল। আকাশের মুখের গম্ভীরতা কেটে গেল এক মুহূর্তে। সুদর্শন পুরুষটা হাসল সামান্য। মানসপটে এসে ধরা দিল বছর দেড়েক আগের এই অভাবনীয় একটা সকাল। তার আগে দিন সবে কটেজে পা রেখেছিল তারা। পরের দিন এক মাথা বৃষ্টি নিয়ে জগিংয়ে বেরিয়েছিল। সে যখন বের হয় তখন অবশ্য ঝিরিঝিরি বৃষ্টি। পথিমধ্যে পা থমকায়, সঙ্গে হৃদয়ও। প্রথম দেখায় প্রেম বলে কি ওটাকে? একটা আকাশিরাঙা শাড়ি লেপটেছিল এক রমণীর সর্বাঙ্গে। বৃষ্টির পানিতে কোমর ছড়ানো দীর্ঘ কেশরেছে ভিজে একশাল, সঙ্গে পরনের ওই শাড়িখানা। দুহাতে শাড়ির আঁচল আঁকড়ে তার পাশ ঘেঁষে চলে যায় মেয়েটা। সেই নারীদেহের মাতাল করা ঘ্রাণ আজও ভুলতে পারেনি আকাশ। কানে কানে কেউ কি বলে গেছিল, তুই প্রেমে পড়লি এবার, কঠিনভাবে প্রেম, তাও আবার প্রথম দেখাতে। বলেছিল হয়তো। সামনে হেঁটে পথে আসার সেই সময়টুকু চোখের পলকে কেটে যেত। নিজের চিরচারিত সত্তা ভুলে পিছু ফিরে তাকিয়েছিল। রমণী ধনুকের মতো বাঁকানো কোমর, ভেজা শাড়ির আড়ালে স্পষ্ট হয়ে থাকা নারীদেহের ভাঁজ। সেই প্রথম নিজের দৃষ্টি হেফাজত করতে ভুলেই গিয়েছিল আকাশ রেহানা চৌধুরী। এক দেখায় স্বাদ মেটেনি সেদিন। ঘুরে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল সেদিকে, পাহাড়ের আড়ালে না হওয়া পর্যন্ত। আকাশের পাশ কাটিয়ে যাওয়ার সময় মেয়েটা গুনগুন করে কী গান গাইছিল শুনতে পায়নি আকাশ। তবে তার কানে মেলোডি বাজিয়ে বাংলা গান গেয়ে উঠছিল কেউ। কী আবেশে তারে বারে বারে দেখি, তবু যেন মেটে না আসা। হাসির প্রস্তব্য হলো আকাশের। রাকার দিকে তাকালো। রাকা বুঝে নিল যা বোঝার।
বলা বাহুল্য রাকিবদেরও বোধগম্য হয়েছে সবটা। ওই রাস্তায় আকাশের ওই কটেজের ঠিক সামনে। বড়দের আলোচনার মাঝে সময় বুঝে সরে এলো আকাশ। প্রিয়ার খোঁজ করতে করতে এঘর সেঘর করতে করতে গিয়ে থামলো তারই ঘরে। দরজা বন্ধ করে গিয়েছিল নিচে। শেষ কয়েক মাস যাবৎ আলাদা ঘরে থাকে সে আর প্রিয়া। প্রিয়া কালভদ্রে আসে এ ঘরে, তাও কোনো কাজ থাকলে তবে। জামাকাপড় থেকে শুরু করে নিজের ব্যবহারে সবই ট্রান্সফার করে নিয়েছে মেয়েটা। বাবা মা দেশে ফেরার পর সে ভয় বোধহয় আরও দ্বিগুণ হয়েছে। নিজের ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো আকাশ। মেয়েলি কণ্ঠস্বরের উৎস তার ঘরের ভিতরে, বরং কণ্ঠস্বরের মালিক আদতে এই ঘরের মালকিন, আকাশের হৃদয় মালকিন। মুচকি এসে নিঃশব্দে ঘরে ঢুকতে চোখে পড়ল ওই সেই নারীকে আহিন বিছানায় শুয়ে গোল গোল চোখ মেলে তাকিয়েছে উপরে ঘূর্ণিয়মান ফ্যানটার দিকে। তার দিকে কাঁধ হয়ে হাতে ভর দিয়ে আতসহায়ে একাই একাই বক বক করে যাচ্ছে প্রিয়া। আদ্র কণ্ঠে আহ্লাদি করতে করতে কী সব বলছে সেই জানে। বাইরে করিডোরের দিকে নজর বুলে চট করে ঘরের দরজা আটকে এগিয়ে এলো আকাশ। প্রিয়া তখনও আলাপে মগ্ন। আকাশের অস্তিত্ব টের পায়নি। আচমকা কোমরের কাছটায় জামা গালিয়ে একটা শীতল খসখসে হাতের তালু তার উদরে ঠেকাতে ধরপড়ি উঠে গেল মেয়েটা। আকাশ নড়াচড়া করতে দিল না, শক্ত করে চেপে ধরল নিজের বুকের সাথে। ঠোঁট ছুঁয়ে দিল মেয়েটার কানের লতিতে। শব্দ করে চুমু খেয়ে বলল, এত চমকানোর কী আছে? এই ঘরে আমি ছাড়া আর কে আসতে পারে? আর কার এত সাহস এত গভীরে তোমাকে স্পর্শ করার? প্রিয়া তবুও উঠতে বসতে চায়। বাড়ি ভর্তি মানুষ, এভাবে ঘনিষ্ঠ অবস্থায় কেউ দেখে ফেললে। একে তো সে তালে তালে এই ঘরে চলে এসেছে, এখন আবার এরকম। প্রিয়া ফিসফিস করে বলল, আপনি এখানে কি করছেন? কেউ চলে আসবে? আসবে না। যদি আসে? সবাই নিচে। প্রিয়ার শরীর শিথিল হলো খানিকটা। মাথাটা এলিয়ে দিল আকাশের বুকে। পিঠ ঠেকে আছে আকাশের সাথে। ছেলেটার বুকে ধুকপুকানি শব্দ স্পষ্ট টের পাওয়া যাচ্ছে। প্রিয়া মুচকি এসে ঘাড় উঁচিয়ে প্রশ্ন করল, বিয়ের ডেট কবে ঠিক করলেন? আকাশ নেশাগ্রস্তের মতো মুখ আধ খোলা খোপা করা চুলের নিচে চুমু আঁকতে শিউরে উঠল মেয়েটা। আকাশ সেখানে চুমু ডুবে হাসকে বলল, জানি না, পরে শুনে নিও। প্রিয়ার নিজের পেটের উপর বিচরণ করতে থাকা হাতের জামাটার উপর ঠিক হাত রাখল। মৃদু কণ্ঠে বলল, জ্বালাচ্ছেন কেন? হাত সরান। আকাশ সরল না তো, ওই বরং স্পর্শ গভীর হলো। এলোমেলো জায়গা ছুঁয়ে দিতে দে বলল, কতদিন কাছে পাই না তোমাকে, যন্ত্রণা বোঝো না? আর কয়েকটা দিন তো। এখন হলে সমস্যা কি? অবিবাহিত কি আমরা? প্রিয়া ঠোঁট টিপে হাসি আটকে দিল। সেদিন যেন কে দূরে সরিয়ে দিল, কাছে না টেনে। ভুল হয়েছে, মানছেন তাহলে? সজ্ঞানী এখন? আকাশ মুখ তুলল মেয়েটের গিবড়া থেকে। তাদের দিকে টুলটুল চোখে চেয়ে থাকা আহিনের দিকে তাকিয়ে বলল, আমাদের বাবাকে ওর মায়ের কোলে দিয়ে এসো। ও থাকলে কিচ্ছু করতে পারবে না। একটু পর কেঁদে হাত পা ছোড়াছুড়ি করবে। দেখা যাবে আমরা তখন এমন মুহূর্তে আছি, আমি পাগল হয়ে যাব অমন করে। প্রিয়া শব্দ করে হেসে পড়ল। আমাদের বাচ্চা হলে তখন কী করবেন? একই কথা, সিয়ার কাছে দিয়ে আসবো। লোকে জানাবেন আজ বাসর করবেন। প্রিয়া প্রিয়া চুলের ঘ্রাণ টানতে টানতে বলল, জানলে ক্ষতি কী? প্রিয়া পুনরায় নড়ে চড়ে উঠে সরে গেল। আকাশ এবার নিজের দুহাত বিছানায় ভর করে উঠে এলো। ভার ছাড়েনি মেয়েটার উপর, সেরকম দূরত্ব নেই। প্রিয়া হাঁসফাঁস করে ওঠে, দৃষ্টি সরিয়ে ফেলে। পাশে আয়নের দিকে তাকাতে তাকাতে বলে, বাড়ির সবাই জেগে আমাদের নিয়ে কথা হচ্ছে। একটু পর আমাদের খোঁজ হবে। বড়রা দেখলে যা তা গায়ে নেবে। আমি নিচে যাই বাবাইকে নিয়ে। আকাশ গর্দন ঝুঁকিয়ে পেঁচা ঠোঁটটা চেপে ধরে মেয়েটার গলার ভেজে ওদের মতো কণ্ঠদের ছেড়ে নিচে নামে। পেটের উপরে জামার অংশটুকু সরিয়ে ঠোঁট দাবায় সেখানে। আকাশ মাথা ঠেকালে মেয়েটার নির্মেদ নগ্ন উদরে মাতাল শুরু করে, সবাই ঘুমালে আজ রাতে আসতে হবে, আমি অপেক্ষায় থাকবো। প্রিয়া শ্বাস টানে জোরে জোরে। পায়ের তালু খামচে ধরা বিছানার চাদর হাত জোড়া ছাড়া অস্ফুট সুরে বলে ওঠে, বাচ্চাটা কেঁদে ফেলবে, সরুন, ওর মায়ের কাছে যাই। আগে বলো আসবে? আপনি তো কাল বললেন আনুষ্ঠানিক বিয়ে অবধি অপেক্ষা করতে। সে আরও 15 দিন। এই কটা দিনে তো নিজেকে তো বারবার দমিয়ে রাখা যায় না। আম্মু যদি রাত্রে আসে, আমার কাছে শুতে আসে, এসে ঘরে আমাকে না বলে, প্রিয়া আজ রাতে এ ঘরে চাই তোমাকে, আসবে না? আকাশের কণ্ঠের আকুতি কম্পিত হলো তনু দিয়ে। ঠোঁটের ইতস্তত কম্পিত হাতখানা গালিয়ে দিল আকাশের চুলের বাঁচে। আকাশ মুখ তুলল, 2 হাত ছাড়িয়ে
কাছে রাখলো ছেলেটাকে। আকাশ আস্তে জড়িয়ে ধরল নিজের হাতে। দু হাতের বলিষ্ঠ শরীরটা আঁকড়ে নিয়ে বলল, বাবাইকে ঘরে নিয়ে দিয়ে বাকিরা ঘুমালে আমি ম্যানেজ করে আসবো। একটু রাত হবে হয়তো। আকাশ ঘন ঘন নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। বিড়বিড় করে, চলে আসবে, তবে দ্রুত আসবে। আকাশের বাড়ির মানুষজন ঢাকামুখী হয়েছে সকাল সকাল। ওখান থেকে সব কেনাকাটা করে সামনের সপ্তাহে আকাশের দাদা দাদিকে সঙ্গে নিয়ে আসবেন এখানে। পুরো বিয়ের আয়োজন করা হবে এখানে। আকাশের দাদা শাহজালাল চৌধুরীর সময়ে নির্মাণের করা কটেজটা বেশ মেরামত করা দরকার। রাতুল সকাল থেকে লেগে পড়েছে সেই কাজে। ৫-৬ দিন টানা চলবে এই কাজটায়। তাছাড়া কটেজের সামনের দিকটা জায়গায় গাছপালা জঙ্গল ছেয়ে গেছে, সেসব পরিষ্কার করে প্যান্ডেলের কাজ শুরু তো হবে। হলুদ মেহেন্দি সব আয়োজন শুরু হবে ৭ দিন পর। ছেলেমেয়েগুলোর পরিকল্পনা শেষ নেই। অফিসে যাওয়ার আগে ব্যস্ত চোখ ধরে খুঁজে ফিরল প্রিয়াকে, নজরে পড়ল না। রাতে আসেনি ঘরে। মেজাজ চটে আছে আকাশের। রাতে ঘুম হয়নি বিন্দু পরিমাণ, মাথা দপদপ করছে। গোটা রাতে ৪ বার শাওয়ার নিয়েছে, তবু শরীর ছটফট ভাব কমছে না কিছুতে। ব্রেকফাস্ট করে রুম থেকে ব্যাগটা নিয়ে নিচে আসলো। তারপরে ম্যাডামের দেখা মিলল না। বাড়ি ভর্তি মানুষ বসার ঘরে গিজগিজ করছে সকলের নাস্তা খাওয়ার জন্য, অথচ ওই একমাত্র ব্যক্তির দেখা নেই। দোতলার করিডর থেকে মলিন মুখে উঁকি মারছে প্রিয়া। গত রাতে ঝামেলা তো হয়েই ছিল, না হলে স্বইচ্ছেতে কি সে আকাশের কাছে যায়নি নাকি? আহিনকে ওর মার কাছে দিয়ে নিজে যখন ফ্রেশ হয়ে যেই না ঘর থেকে বেরোবে, তখনই প্রিয়ার মা এসে পড়েন রাতে মেয়ের সাথে ঘুমাবেন বলে। ছোট্ট মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে, বাবা মায়ের মন বলে কথা। বিয়ের আগে কটা দিন মেয়ের কাছে শোবেন, ২ দিন পর চলেই যাবেন পরের ঘরে। ছোট্ট মেয়ে অন্য বাড়ির বউ হবে ভাবা যায়? আকাশ গম্ভীর মুখে কটেজ থেকে বেরিয়ে যেতে অপরাধী মুখে নিচে নেমে এলো প্রিয়া। আকাশের বাড়ির লোকজন একটু পর ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। অয়নরা তাদের বিদায় নিয়ে ছুট দিয়েছে অফিসের কাছে। এই কটা দিন বহু কাজ। ওই কটেজটার মেরামতি ব্যস্ত সময় পার করতে হবে। তাছাড়া তাদের হোটেলের কাজ শেষের দিকে। একদিন কাজ বন্ধ করে রাখার উপায় নেই বললে চলে। ৫ দিন কেটেছে এর মধ্যে। আকাশের কটেজের মেরামতি একদম শেষের দিকে। আগামীকাল থেকে প্যান্ডেলের লোকজন চলে আসবে। ছিমছাম প্যান্ডেল হবে। পাহাড়ের উপর একটুকরো মেঘের দেশে একটা কটেজ, সেখানে রংচং প্যান্ডেল মানায়? মানায় না। স্নিগ্ধ মেঘ মেঘ আবেশ না থাকলে চলবে কেন? রিমির বাবার এর মধ্যে দ্বিতীয়বারের মতো স্ট্রোক হচ্ছে। বাধ্য হয়ে মেয়ের বিয়ে দ্রুত সারতে মরিয়া হয়েছেন তিনি। প্রায় শয্যাশায়ী তিনি। হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। কথা ছিল আকাশ প্রিয়ার বিয়ে ঝামেলা মিটলে তারপর না হয় আয়োজন হবে, তবে সেটা হচ্ছে না। আগত্যা একদম ঘরোয়া আয়োজনে আজকে বিয়ের আয়োজন করা হয়েছে। আজকের আয়োজনের পর রিমির বাড়িতে চলে এসেছে সবাই। শ্বশুরের অ্যাক্সিডেন্টে রাতুল যতটা দুঃখ পেয়েছিল, এই কারণে বিয়েটা দ্রুত হয়ে যাওয়ায় আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে যেন। সবার আগে তৈরি হয়ে গেছে। জোহরের নামাজের পর সেজেগুজে গাড়িতে বসে আছে। তবে সব গোছগাছ করে রওনা দিতে দিতে বিকেল হয়ে এসে মহাবিরক্ত। অভিযোগের মধ্যে বেশ কয়েকবার প্রকাশ করে ফেলেছে প্রিয়ার বাবার কাছে। রাতুলের পরিবার এসেছে আজ খুব ভোরে। বর বেশে বেশ খোঁজ মেজাজে বসে আছে রাতুল। ড্রাইভিং সিটে বসা আকাশের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, ভাগ্য ভাগ্য, দেখলি কি থেকে কি হয়ে গেল। আজকের পর আমি বিবাহিত আর তুই বিবাহিত ব্যাচেলার। মন খারাপ করিস না তুই। তুই প্রকাশ্যে বিবাহিত হয়ে যাবে আর ৭ দিন পর। আকাশ মুচকে হাসলো। পিছনে বসা বাকিরা। প্রিয়া গিয়ে বসেছে অন্য গাড়িতে শিয়া আর অয়নের সাথে। শিয়ার বাচ্চাটা হওয়ার পর থেকে প্রিয়া ঘুরে ফিরে তার আশেপাশে দেখা যায়। আকাশের সাথে এ কয়দিন সাক্ষাৎ হয়েছে মাত্র হাতে গোনা কয়েকবার। ছুতে গেলে পালাই গেল। আশ্চর্য মেয়ে একটা। আকাশ নিজেও ফিসে সে থমকানো করে বলে, হিসাব করে দেখ তো জিতলো কে, তুই না আমি? নিঃসন্দেহে আমি। কোন যুক্তিতে? তোর আগে বিয়ে করেছি আমি। গাড়ি রাস্তার মোড় নিল আকাশ। আর চোখে রাতুলের অতি উৎসাহী মুখের দিকে দর্শন করলো। তার কিছু তো হলো না। পেছন থেকে খ্যাঁক খ্যাঁক করে হাসির শব্দ শুনতে পাওয়া গেল। রাকিব ঝুঁসকে এসে রাতুলের বাহুতে চর বসে পাকা কণ্ঠে বলল, গাধা গিয়ে সাধে বলি আকাশ বিয়ে করছে দ্বিতীয়বারের মতো। ১০০০ বার বাসর সেরে ফেলেছে। আর তুই শালা হবু বউকে চুমু অব্দি খেতে পারিস না। হিসাব মেলে কীভাবে? রাতুল দমল না, তীব্র প্রতিবাদ করে বলল, তো আজকের পর আমি আমার বউকে সবার সামনে চুমু খাবো। কে কী বলবে? আকাশ এটা পারবে? ওর বিয়ের আগ অবধি গোপনে বিয়ে তাহার। আরও কতক্ষণ চললে এই কথার যুদ্ধ। তার আগে দেখতে পাওয়া গেল অল্প পরিসরে সাজানো বিয়েবাড়ি রিমিদের বাড়িতে এসে গেছে।
বিয়েটা হয়ে গেল একেবারে। কাজী এসে বসেই ছিলেন। কনে সাজানো হয়েছে। রাতুল এসে দেরি করতে হলো না খুব একটা। এশার আজানের আগে বিয়ে, খাওয়া দাওয়া সবেতে পাট চুকে গেল। বউ নিয়ে আজকে কটেজে ফিরবে, এখানেই সব আয়োজন করেছে। আকাশ প্রিয়ের বিয়ে নিয়ে ঝামেলার শেষ নেই। এখন রিমিকে নিয়ে ঢাকায় গিয়ে আবার আসা। জার্নি করতে পারে না মেয়েটা। আর 7 দিন পর আকাশ প্রিয়ার সাথে একেবারে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে ওরাও। বাসরের আয়োজন করা হবে কটেজে। রাকা, তুষি, প্রিয়া সবাই মহাসমরে সাজিয়ে ফেলছে সবটা। রিমিকে নিয়ে যখন ফেরা হলো তখন সবে 9টা। যদিও নবদম্পতিকে মোটেও বাইরে আটকে রাখা হলো না। দেখতে দেখতে আকাশ আর প্রিয়ের বিয়ের দিনগুলো এসে হাজির হয়েছে ক্যালেন্ডারের পাতায়। বর কনে উভয়ের পরিবারের নিদারুণ ব্যস্ততা। পুরনো কটেজে রেখে আকাশটা নতুন কটেজে উঠেছে। হাতে গোনা এই কয়েকদিনের মধ্যে রাতুলরা একদম গুছিয়ে ফেলেছে সব কিছু। করিতকর্মে এক একজন। নিস্তব্ধতা ঘেরা পাহাড়ের বুকে বছরের পর বছর ধরে পরিত্যক্ত কটেজে মানুষ পূর্ণ ঝোপ জঙ্গল পরিষ্কার করে ফেলা হয়েছে, সাজিয়ে ফেলা হয়েছে বিবাহের উপযোগী করে। আকাশ প্রিয়ার মেহেন্দির আয়োজন করা হয়েছে ছোটোখাটো। পার্লার থেকে লোক চলে আসবে খানিক পরে। নিচে বাড়ির লোকজন সব জমা হয়ে গেছে। উপরের ঘরে প্রিয়াকে শাড়ি পরিয়ে বসিয়ে সবাই বেরিয়ে গেছে সবে। প্রিয়াকে রেখে যাওয়ার কারণ অবশ্য আকাশ। বিছানায় কিনারে উল্টো হয়ে বসে আছে, হাতে সবুজ চুড়ি পরেছিল। আকাশ এসে দাঁড়িয়েছে আধখোলা দরজার সামনে। সেটা নজরে পড়েনি তার। পিছন থেকে দেখে তার অর্ধাঙ্গিনীকে, কোমর ছড়ানো চুলগুলো খুলে রাখা, মাথায় একগাদা জুঁই ফুলের গাছটা ঝুলিয়ে রেখেছে। ব্যস্ত, হাত চুড়ি পরতে ব্যস্ত। আকাশ আশেপাশে তাকিয়ে একটাবার দেখলো অদূরে ভাই বোনরা দাঁড়িয়ে। তাদের ব্যক্তিগত সময় হস্তক্ষেপ করতে চায় না, আবার এই মজাটুকু মিস করতেও চায় না। আমি কিন্তু শুধুমাত্র দ্বিতীয় বাসের জন্য দ্বিতীয় বিয়েতে রাজি হয়েছি, সেটা খেয়াল আছে তো? আচমকা অনাকাঙ্ক্ষিত কণ্ঠস্বর ভূত দেখার মতো চমকে লাফিয়ে উঠল এক প্রকার। হুট করে এহেন কথা কে বলে ওঠে? প্রিয়া বুকে হাত রেখে চোখ বুজে শ্বাস নিল জোরে জোরে। বিয়ের আয়োজনেরগুলো নিয়ে গভীর মন দিয়ে ভাবছিল কিছু একটা। হুট করে আকাশ কোথা থেকে এলো? প্রিয়া উঠে দাঁড়ালো, একদম তৈরি। ভুরু জোড়ার মাঝে সূক্ষ্ম ভাঁজ ফেলে কোমরে হাত রাখলো। কপট রাগ দেখে বলল, কখনো কোন কথা বলতে হয় জানেন না? তাছাড়া আমার বয়ে গেছে। শুধু বাসরের জন্য বিয়েতে রাজি হয়েছে নাকি? প্রথম বিয়েতে বউ সাজা হয়নি, তাই বিয়ে করছি দ্বিতীয়বার। আকাশ ঘাড় বাঁকিয়ে ডান ভুরুখানা নাচালো। মেয়েটার মুখ আজকাল কিশোরী বয়সের ছাপ মুছে গেছে। 20 বছরের নবযৌবনের রমণ লাগে। বিয়ের এই 1 বছরে স্বাস্থ্যের উন্নতি হয়েছে। ফুলে ফুলে গাল দুটো ভরাট লাগে ওর। মুখ জুড়ে রাজ্যের মায়া কোথা থেকে যেন ভর করে। আকাশ ঠোঁট টিপে হাসি আটকালো। দরজার ওখানে দাঁড়িয়ে বলল, বললেই হলো নাকি? বিয়ের পর স্বামীর কথা মানতে হয় পাখি। এত ছটপট করলে চলবে? আমার পাখি আমার বুকের খাঁচায় বন্দি থাকার জন্য। একমাত্র এই আকাশ ওড়াউড়ির জন্য নয়, আর কোথাও নয়। প্রিয়া মুখ বাঁকালো। দরজা খুলে ওভাবে হুট করে দরজার সামনে দাঁড়িয়ে এমন উল্টোপাল্টা বকে যাচ্ছে। বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, ছোট ভাই বোন, বন্ধু বান্ধব সবাই ছোটাছুটি করছে। কারো কানে গেলে প্রিয়া মুখে চসূচক শব্দ উচ্চারণ করে কণ্ঠ নামিয়ে ডাকলো আকাশকে, এদিকে আসুন। দরজা খুলে দাঁড়িয়েছেন কেন ওভাবে? আকাশ নড়াচড়া করল না, বাঁকা হাসলো। বাঁকা কণ্ঠ উত্তর দিল, আজ তো আমাদের বাসর না পাখি, পরশু বিয়ে। ওই দিন রাতে বাসর করবো। আজকে কাছে ডাকছো, তার নিচ দেখেছি। এটা অন্যায় কিন্তু। বউদের একটু লজ্জা পেতে হয়। হবু স্বামীকে এভাবে কাছে থেকে প্রিয়া হতবিম্বল হয়ে গেল এক মুহূর্তের জন্য। সে কি মাইন্ডে বলল, আর লোকটা কি মাইন্ড করলো? আজব তো। প্রিয়া তেতে উঠে কণ্ঠে খেকিয়ে উঠল একবার, বাজে কথা, বাসর করতে না পেরে মাথা নষ্ট হয়ে গেছে একবার। জানতো? আকাশ শব্দ করে হেসে ফেলল এই যাত্রায়। এই হাসি বরাবরে ভীষণ মুগ্ধ হলো প্রিয়া। রাগ গলে জল হয়ে গেল। আকাশ শব্দহীন দরজায় আটকে দ্রুত পায়ে এসে দাঁড়ালো প্রিয়ার কাছে। মেয়েটার হাত জোড়া দখল করে নিল নিজের লম্বা হাতের মধ্যে। আসতে চাচ্ছিলাম না কাছে, পরশু অবধি সত্যি তর্স হয়েছে না, মাথা খারাপ লাগছে। তুমি একদিন সময় পাচ্ছ না, এটা কেমন কথা? নাকি ইচ্ছে করে আসতে চেয়েছে না? প্রিয়া মস্তিষ্ক ঝুঁকিয়ে ফেল। এতদিন কেউ না কেউ এসে ঘুমায় তার কাছে। 2 দিন আগে তারা কটেজ ছেড়েছে, আকাশের পুরনো কটেজটায় উঠেছে। এটার মেরামত শেষ হওয়ার পথে। এখানে হয় আকাশের বোনরা ছুটছে তার সাথে, নয়তো সে বাচ্চা সমেত থাকছে।
তাছাড়া তার মা তো আছেন। সত্যি কোনোভাবে ব্যবস্থা করে উঠতে পারেনি। প্রিয়া মিহি কণ্ঠে জবাব দিল, সত্যি সুযোগ পাইনি। সবাই ঘুমানোর পর আসা যায় না? অত নির্লজ্জ কীভাবে হব আমি? এখানে নির্লজ্জতার কী আছে? প্রিয়া মাথা তুলে তাকায় না, ঠোঁট কামড়ে ধরে। লাজুক সুরে বললেই হলো, এতটা ডেসপারেট হওয়া যায়? ঘরে কেউ না কেউ ঘুমায়, তারা ঘুমানোর পর আসবো। যদি কেউ টের পাচ্ছি, লজ্জার ব্যাপার না? কাল বাদে পরশু বিয়ে, এখন এভাবে? কথাগুলো তো বলতে বলতে লজ্জায় আভা এসে ভিড় করলো রমণীর ফুলো গাল দুটো। আকাশ হাসল মৃদু, তবে মেয়েটাকে একটুখানি খোঁচানোর সুযোগ মিস করলো না। মুখের দুষ্টু হাসিটুকু গিলে ফিচল কণ্ঠে বলল, স্বামী ছুতে গেলে পালাই পালাই। সে নাচছে দ্বিতীয়বার বিয়ের জন্য। সব কিছুর ডোজ কিন্তু ডাবল ডাবল হবে এবার। একবার বিয়ে করে এত দূর সরেছিলে এতদিন, এবার কিন্তু ছাড় পাবে না। রাজি দেখলে তবেই বিয়ে করতে এসো। বাসর করবো না বললেই হলো নাকি? আশেপাশে সবুজের ঘেরা উঁচু উঁচু পাহাড়গুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেরকম পাহাড়ের কোল ঘেঁষে নির্মাণ করা হয়েছে চৌধুরীতে সেই কটেজখানা। সে বহু যুগের। এক সময় এটার জমজমাট বাণিজ্য থাকলেও সময়ের স্রোতে প্রায় পরিত্যক্ত বলা চলে। কটেজটার পিছনে তাকালে চোখ পড়বে অদূরে পাহাড়গুলো, আর ঠিক পাশে বিশাল খাদ। আশেপাশে জনশূন্য বলা চলে। লোকালয় শুরু হয়েছে আর একটু পর। কাঠের তৈরি দোতলা কটেজ, সেই ব্রিটিশ আমলের সময়ের তৈরি। সাদামাটা দেখতে লাগলো, বেশ জৌলুসে। বিশাল জায়গা জুড়ে হওয়ায় বেশ খোলামেলা দেখতে লাগে। সময় দিয়ে আঁকাবাঁকা হয়ে পাহাড়ের ভিতর দিয়ে চলে গেছে মাঝারি গোছের একটা রাস্তা। তবে কালের পরাক্রমণায় এ রাস্তায় জনমানুষের চলাচল বেশ কম। বিয়ের আয়োজন বিন্দুমাত্র ত্রুটি রাখেনি দুই পরিবারকেও। এলাহি আয়োজন বলা যায়। কাঠের কটেজটা ধুলোমুখী জমে ফ্যাকাশে দেখতে লাগছে না, বরং ফেয়ারি লাইটের সোনালি আলো ঝলমল করেছে। আশেপাশে ঝোপঝাড় পরিষ্কার করা হয়েছে। কটেজের সামনে স্কোয়ার ধরনের লনটা ঝকঝকে তকতকে। কিনারা ঘেঁষে লম্বা লম্বা দেবদারু গাছের সারি, সেসবেতে সোনালি আলোয় মোড়ানো। সাজসজ্জায় সীমিত রাখা হলো দেখতে রাজকীয় ভাবটা কীভাবে যেন চলে এসেছে। দুই পরিবার, তাদের আত্মীয় স্বজন সবাই প্রায় চলে এসেছে। কালকের মধ্যে বাকিরাও চলে আসবে। বাড়ির মেয়েদের জন্য মেহেন্দির আয়োজন করা হয়েছে কটেজের সামনে ওই সবুজ লনটায়। সন্ধ্যা ঘনিয়ে রাত নেমে এসেছে। এতদিন জনশূন্য থাকা জায়গাটা শেয়ালের খাটাসে আস্তানা হয়ে গেছে। আচমকা সেখানে এত মানবজাতি হয়ে উঠল বেশ চোখে পড়ার মতো। মেহেদি পড়তে ব্যস্ত সকলে। দুপাশে দুজন মেহেন্দি পড়েছে প্রিয়ার হাতে, বাকিরা ব্যস্ত এসবের মধ্যে। শিয়া এক হাতে সামান্য একটু মেহেন্দি পড়তে বাচ্চার কান্নাকাটিতে উঠে চলে যেতে হলো। তাকে সামলাতে অন্ধকার মুখে। অয়নের দেখা পাওয়া যাচ্ছে না, সম্ভবত প্যান্ডেলের কাজে আটকা পড়েছে। রাতুল অবশ্য মিনিট পাঁচেক পর পর এসে দর্শন দিয়ে যাচ্ছে। বেচারা নববিবাহিত কিনা। দোতলার করিডোরে আকাশ রুম হিসাবে বরাদ্দ দেওয়া হয়েছে যে রুম, সেখানটায় দাঁড়ালে স্পষ্ট চোখে পড়ছে মেয়েদের আয়োজনটুকু। মৃদু স্বরে গান বাজছে, প্রিয়াকে ঘিরে হাসি তামাশার শেষ নেই। মেয়েটার গায়ে সবুজ শাড়ি, মাথায় সোনালি দোপাট্টা ঝুলিয়ে, খোলা চুলগুলোর মধ্যে গুজে রাখা জুঁই ফুল। আকাশ কাঠের নড়েবড়ে রেলিংয়ের উপর হাত রেখে ঝুঁকলো, আরও খানিকটা গভীরভাবে দেখার চেষ্টা করলো প্রেয়সীকে। কী নিয়ে কথা হচ্ছে এত? আকাশ স্পষ্ট দেখলো মেয়েটার লজ্জায় রাঙে উঠছে। বিয়েটা হতে দে অন্তত। এমনভাবে তাকিয়ে আছিস, গিলে খাবি চোখ দিয়ে। আজব পুরুষ তো। মেয়ের বাড়ির লোক দেখলে বলবে পাত্রর নজর খারাপ। পিছন থেকে খ্যাঁক খ্যাঁক হাসির শব্দ শোনা যাওয়া যাচ্ছে। আকাশের বুঝতে বাকি রইল না তার হাড় বজ্জাত বন্ধুগুলো এসে হাজির। আকাশ ফিরে তাকালো না, তার আগে হুড়মুড়ে এগিয়ে এসে পাশে গাদাগাদি করে দাঁড়ালো রাকিব, রাতুল আর রেদন। সব কটা এক ধরনের পাঞ্জাবি, ঘেমে নেমে একাকার। ধমকে দিতে গিয়েও থেমে গেল আকাশ। ছেলেগুলো সারাক্ষণ পরিশ্রমের উপর। ঘড়ির কাঁটা টিকটিক করছে রাত 2:45। অথচ মেয়েদের হই হল্লা এখনো কমেনি। আসমানে আজ জ্বলজ্বল করছে তারকারাশি। আকাশ এক পা গিয়েছিল নিচে। মেয়েগুলো প্রিয়ার কাছে ঘেঁষতে দেয়নি। বারান্দায় দাঁড়িয়ে থাকতে থেকে পা ব্যথা হওয়ার দশা। মশা কামড়েছে, ঘুম ধরেছে তার। সারাদিন তো ছোটাছুটি কম হয়নি, কিন্তু মেয়েটাকে এক নজর কাছ থেকে না দেখে ঘুমাতে যাবে, তাই হয়? হাত ভর্তি মেহেন্দি পড়ছে, সেটা একবার দেখাবে না? অথচ বেয়াক্কেলে মেয়ে সেই গল্প জুড়েছে হাঁটু ভাঁজ করে উঠে আসার নাম গন্ধ নেই। আকাশে মনের দুঃখে সম্ভবত বুঝলো উপরওয়ালা।
ঝকঝকে পরিষ্কার আসমানের তারাগুলো মুখ লুকালো মেঘের বুকে। গুড় গুড় শব্দ ডেকে উঠল। গল্পের আসর ভাঙল সেই মুহূর্তে। এক একজন ব্যস্ত হয়ে সময় দেখলো। এক একজনের চোখে মুখে দেখা স্পষ্ট বোঝা যাচ্ছে এত রাত হয়েছে টের পায়নি মেয়েগুলো। প্রিয়া যখন গুটিসুটি পা ফেলে আকাশের রুমের সামনে এসে দাঁড়ালো, তখন আকাশ সবে বিছানায় গিয়েছে। ঘর অন্ধকার করে ঘুমের ভান করে পড়ে আছে। সরু চোখে তাকিয়ে আছে দরজার পানে। প্রিয়া ইতস্তত করলো খানিকক্ষণ। বেশ রাত হয়েছে, আকাশ জেগে আছে কিনা সেটা কথা। এদিকে দুহাত ভর্তি মেহেন্দি পড়ছে। যার নামে তার জন্য এই মেহেন্দি, তাকে দেখাবে না? ডান হাতটা মুখের সামনে ধরলো। ডিম লাইটের মৃদু আলোয় আধারির মধ্যে জল করে উঠছে আকাশের নামটা। ঠোঁট টিপে হেসে ফেলল প্রিয়া। বিয়ের সময় দুহাত ভর্তি মেহেন্দি পড়া অনেক দিনের ড্রিম ছিল। প্রথমবার বিয়েতে সেসব কিছুই হয়নি। ৭-৫ ভাবাভাবির মধ্যে নিঃশব্দে দরজাটা ধাক্কা দিল মেয়েটা। দরজা খোলা। নিঃশব্দে ঘরের ভিতর ঢুকতে চাইল, হচ্ছে না সেটা। হাতের কাছের চুড়ি, পায়ের নূপুর সব একসাথে ঝংকার তুলছে যেন। বাইরের গুরুম গুরুম মেঘের শব্দ হচ্ছে। পর্দা সরিয়ে রাখা জানলা ভেদ করে বাইরে সেই আলো ঝলকানি ঘরের মধ্যে আসছে। আকাশ দেখল মেয়েটা চোরের মতো ঘরে ঢোকা। নড়াচড়া তো করলই না, বরং খুলে রাখা চোখটা বন্ধ করে ফেলল। রমণীর চঞ্চল পা জোড়া এসে থামল বিছানার একপাশে। হাঁটু ভেঙে মেঝেতে বসে স্বামীর কপালে এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরাতে সরাতে মিহি কণ্ঠে ডেকে উঠল, মেহেন্দি পড়লাম কার জন্য, কাকে দেখো? সাহেব তো ঘুমিয়ে কাঁদা। প্রিয়া ভূত দেখার মতো চমকে দিতে তৎক্ষণাৎ চোখ মেলল। তড়িঘড়ি করে উঠে মেয়েটার হাত জোড়া নিজের দখলে নিল। মেহেন্দি শুকিয়ে কাঠ হয়ে গেছে। আকাশ পিঠে বালিশ থেকে হেডবোর্ডে হেলান দিয়ে বসতে বসতে বলল, মনে তো হচ্ছিল না যার জন্য মেহেন্দি পড়ছে তাকে দেখানোর কোনো ইচ্ছে ছিল। প্রতিবাদ করে উঠল প্রিয়া, কেন থাকবে না? এত আয়োজন কার জন্য? দেখবো না মানে? নিজের হাতের মাঝে দেখলো আকাশের নামটা উদ্দেশ্য করে প্রিয়া। আকাশ দেখলো, এক বুক প্রশান্তি নিয়ে মৃদু হাসলো। মেয়েটা তখন মেঝেতে উভয়ে বসেছে। আগ্রহ নিয়ে দুহাত বাড়িয়ে রেখেছে স্বামীর দিকে। সারাদিনের ক্লান্তি তার চোখ মুখে স্পষ্ট। ঘুমজোড়া ফুলিয়েছে। আকাশ দুই হাতে টেনে বিছানায় এলো মেয়েটাকে। মোমের মতো হাত ভর্তি কাচের চুড়ি। এগুলো শব্দে আকাশ মূলত টের পেয়েছিল দরজার ওপাশে তার ব্যক্তিগত নাইটির অস্তিত্ব। বিনা পক্ষে সেসব খুলে বেড সাইডে টেবিলের উপর রাখতে রাখতে বলল, আজকে এখানে ঘুমাবে? আঁতকে ওঠা দৃষ্টিতে আকাশের মুখের দিকে তাক করে লাজুক কণ্ঠে বিড়বিড় করলো, তা কী করে হয়? ঘরে এরিন, আরশি, রাকা আপু ওরা শুয়েছে। আমি বলে আসছি আপনাকে দেখে চলে আসবো। না গেলে বিষয়টা লজ্জার হয় না? আকাশের নির্বিকার মুখের আদলে কোনো পরিবর্তন হল না। মেয়েটার গা থেকে গহনা খুলতে খুলতে জবাব দিয়ে দিল, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে ভাবলে বিয়ের জিনিসটা লজ্জার পাখি। তুমি রাতে বাসর করবে তা সবাই জানে। আয়োজন করে সেই খাট সাজিয়ে দেয়, তাহলে ও কিছু না? তবু আর একটাই তো রাত আমার জন্য, সেই কতটা দীর্ঘ জানো? প্রিয়া ঠোঁট টিপলে হাসলো। দু হাতে আকাশে আঁকড়ে ধরতে ধরতে ফিসফিস করে বলল, ধৈর্যের ফল মিষ্টি হয়। আকাশ হাতে তখন প্রিয়ার শাড়ির আঁচল ভেদ করে কোমর ছুঁয়েছে। প্রিয়ার সাথে সাথে তাল মিলিয়ে সেও জবাব দেয়, আমি মিষ্টি পছন্দ করি না পাখি। আমার টক ঝাল তেতো সব চলবে, এবং এই মুহূর্তে লাগবে। আপনি একটু খারাপ, তবে রুড হব না, প্রমিস। সুস্থ স্বাভাবিক হেঁটে নিজের রুমে যেতে পারবে। স্বামীর মন রক্ষার্থে এতটুকু সহ্য করতে পারো না? ছেলেকে নিয়ে জেলখানায় একটি বদ্ধ কামরায় বসে আছে সৌমি। রিয়ানের সাথে দেখা করতে এসেছে। আকাশ প্রিয়ের বিয়ের একটাবার দেখা করে ওই রাতের ফ্লাইটে দেশ ছাড়বে মেয়েটা। শেষ একটাবার স্বামীর সাথে দেখা করতে এসেছে। ছেলেটা তার সবে কয়েক মাসের বয়স। বাপের ছোঁয়া এখনো পায়নি, নাম রাখা হয়নি ছেলের। আর কখনো দেখা হোক বা না হোক, একটাবার বাপ ছেলের দর্শন প্রয়োজন। রিয়ান নাকি দেখা করতে চায়নি, এক প্রকার জোরজবস্তি করেই নিয়ে আসা হয়েছে। সৌমি ছেলেকে আগলে বসে আছে, ক্ষণে ক্ষণে কেঁদে উঠছে ছেলেটা। জেলের সেই বদ্ধ কামরায় ভালো লাগছে না ওর। সৌমি উঠে দাঁড়ালো, পিঠারটা মুখে গুজে কোলে নিয়ে দোলাতে থেকে ছেলেটাকে, তবুও থামছে না। খানিক পর হু হু করে ওঠে। সৌমি ছেলের মুখের দিকে তাকায় অসহায়। এই কয়েক মাসে ছেলের মুখের আদর হয়েছে বলে দেওয়া যায়। বাপের চেহারা পেয়েছে অবিকল রিয়ান। সৌমি হাসে, ছেলেকে উছিয়ে চুমু খেয়ে বলে, তোমার বাবাকে ভুলতে দেবে না তুমি, তাই না? বাবা তো মানেই না তোমায়। আব্বা, তোমার চেহারা দেখে কি মন গলবে না তার?
হুম, গলবে না। না গললে আমার তুমি আছো, আর তোমার আছে, আর কি লাগে? খোদা আর কিছুই রাখেনি আমাদের ভাগ্যে। এবার দেখবো তোমার বাবা তোমার নাম কি রাখে, তারপর আমরা চলে যাব। রিয়ান বড্ড অনীহার সাথে ঘরে ঘুরছিল। হ্যান্ডকাপ খুলে ভিতরে ঢুকতে থমকালো সে। সামনের পরিচিত পোশাক পরিচ্ছদ বড্ড অচেনা তার। সৌমি সালোয়ার সেট পরেছে, খোলামেলা জামাকাপড় বাইরে। এই প্রথম হয়তো শালীন পোশাকে দেখল সে। পেছন ফিরে ঘুরে তাকাতে চোখাচোখি হলো তাদের। রিয়ান খেয়াল করলো যে হাতে একসময় মদের গ্লাস ধরা, সেই ব্রেসলেট আংটি ভর্তি হাত জোড়ায় একটা শিশু। কোনো অলংকারের চিহ্ন অবধি নেই। দক্ষ হাতে এক হাতে শিশুটিকে আগলে অন্য হাতে ফিটায় ধরছে। রিয়ান ভুরু জোড়া কুঁচকে গেল। সৌমি এগিয়ে এলো, চেয়ার টেনে বসতে বসতে বলল, শুকিয়ে গেছে অনেক। এখানে অনেক জামাই আদর করে রাখে না? তাও ঠিক, বসো। দাঁড়িয়েছো কেন? রিয়ান বসে, দৃষ্টি গিয়ে আটকে সমীর কোলে থাকা ছোট্ট প্রাণটার দিকে। থমকায় সে। শ্বাস আটকেছে। অবিকল তারই প্রতিশ্রুতি, তার সন্তান, যাকে জন্মের পর এই প্রথম দেখলো। রিয়ান অবাক হওয়া মুখের দিকে তাকিয়ে সমীর মৃদু হাসলো। বাচ্চাটাকে এক হাতে রেখে অন্য হাতে ব্যাগ থেকে দুটো কাগজ বের করলো। টেবিলের উপর রাখতে রাখতে বলল, তোমার ছেলে এটা। না মানলে ডিএনএ রিপোর্ট মিথ্যে ছিল না। তোমারই ছেলে, যা বলেছিলাম। ছেলের নাম রাখা হয়নি। কি রাখা যায় বলো তো? জানি না। কি সুন্দর নাম। জানি না। আমার ছেলের নাম রাখবো। আজব ভালো নাম। বলো। রিয়ান স্থির হয়ে তাড়িয়ে থেকে মিনিটখানেক মাথায় আচমকা বলে ওঠে, রুশদি। হাসি চওড়া হয় সুমির। কাগজগুলো রিয়ানের দিকে ঠেলে দিতে বলে, ঠিক আছে রুশদি, নিবন্ধন করে নিব ওখানে, তুমি কাগজগুলো দেখে নাও। ছেলের দিকে একদৃষ্টিতে ভুরু কুঁচকে তাকায় কাগজগুলোর দিকে। গম্ভীর কণ্ঠে বলে, এগুলো কি? একটা তোমার জামিনের কাগজ, সেটা আকাশের ব্যবস্থা করছে, আর একটা আমাদের ডিভোর্স। মুখ তুলো রিয়ান গম্ভীর গলা বলে, ডিভোর্স? হ্যাঁ, আমরা পরশু লন্ডন চলে যাচ্ছি। আকাশ পেয়ে বিয়ে, জানো না নিশ্চয়? সবাই জানিয়েছে। আর এক আয়োজন করে বিয়ে, ওটা অ্যাটেন্ড করতে রাতে আমাদের ফ্লাইট। আমরা আমার উকিল তোমার সাথে যোগাযোগ করবে, কাগজপত্র তার হাতে পাঠিয়েছে, আমি সই করে দিছি। আর তোমার কাল জামিন। বের হয়ে একটা সুন্দর লাইফ লিড করো, বিয়ে থা করে ভদ্রভাবে জীবন যাকে বলে। আকাশ ক্ষমা না করলেও একটা ব্যবস্থা ঠিক করে দেবে, ওর কাছে ক্ষমা চেয়েও। নাও রাখো কাগজগুলো। রিয়ান থমকে তাকিয়ে থাকে। এক ধরনের মিশ্র অনুভূতি, বোঝা যাচ্ছে না সেটা। কাগজগুলো দু হাতে তুলল রিয়ান। থ হয়ে দাঁড়িয়ে রইল সেদিকটায়। সৌমির কোলে থাকা বাচ্চাটা ছটফট করছে, এখানে আর থাকতে চাইছে না। সৌমি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে উঠে দাঁড়ালো। রিয়ানের দিকে তাকিয়ে হালকা কণ্ঠে বলল, ছেলেকে একবার কোলে নিতে চাও? রিয়ান তখনও পাথরে আছে। কি করণীয় সেসবের হিসাব হয়তো মেলাতে পারছে না। সৌমি বাচ্চাটাকে বাড়িয়ে দিল। ভাঙা কণ্ঠে বলল, চাও কি? ডানে বামে মাথা নাড়ল রিয়ান। চায় না, এটা বোঝালো। সৌমি অসহায় হাসলো। ছেলেকে বুকে জড়িয়ে নিতে নিতে বলল, আসি, ভালো থাকবো। ডিভোর্সের কাগজটা সই করে রেখো, কালকে আমার উকিল দেখা করবে। কিন্তু সৌমি আর দাঁড়ায় না। ছোট্ট অংশটাকে আগলে বেরিয়ে আসে চার দেওয়ালের কামরা থেকে। হলুদের ফটোশ্যুট চলছে সেই সকাল থেকে। গাড়ি নিয়ে কটেজ ছেড়ে আরও খানিকটা ভেতরের রাস্তার মধ্যে এসেছে। সবুজে মোড়া পাহাড়ের মধ্যে হলুদ পরে সেজে ছবি তুলে ছোটাছুটি করে যাচ্ছে প্রিয়া। বলা বাহুল্য, আকাশ ছুটছে তার পিছু পিছু। ফটোগ্রাফার সহ বাকিরা মুখ টিপে হেসে যাচ্ছে। আকাশ বরাবরই ছবি তোলার ক্ষেত্রে বড্ড অনীহা দেখিয়ে এসেছে। বন্ধুদের আড্ডা কিংবা কাজিনদের আলাপ আলোচনায় তাকে ছবি তুলতে রীতিমতো ঝাঁকি পোহাতে হতো সকলকে। তারপরেও মানা যেত না। তবে আজ তার ব্যতিক্রম। বড্ড স্বাভাবিক ভঙ্গিতে বাধ্য পুরুষের মতো স্ত্রী পিছু পিছু ছুটেছে সে বেচারা। গোটা মুখ জুড়ে কোথাও এক বিন্দু বিরক্তির ছাপটুকু নেই। আকাশের ভাই বোনগুলো এসেছে সবাই। খানিক বাদে ওদিকের কাজ সামলে রাতুলরা এসে যোগ দিয়েছে। তারা এসেছে মূলত ওদের তাড়া দিতে। এখানকার ফটোশ্যুট শেষ করে আবার কটেজে ফিরতে বলেছে চৌধুরী কর্তারা। গিন্নিরা হলুদের গোসলের আয়োজন করছে, রীতিমতো সেও করতে হবে নাকি? প্রিয়া একের পর এক পোজ দিয়ে শিখিয়ে দিচ্ছে আকাশকে। আকাশ সেসবেতে মন দিয়েছে। রাতুল্লাহ হতভম্ব একবার। বাধ্য হয়ে ছেলেটা মুখ ফসকে বলেই ফেলল, ছবি তোলার তোর এতই শখ? জানতাম না তো ভাই। আমরা কি দোষ করলাম? তোর বউ তো রীতিমতো তোকে ধমকাচ্ছে পোষ জানিস না বলে, অথচ আমরা হাতে পায়ে ধরতাম এক প্রকার, তাও আসতি না। আকাশ উত্তর পাবে এমন আশা প্রশ্ন করাটা রাতুল অবাক হওয়া থেকে মুখ ফসকে বলা আর কি। পাখিরা শব্দ করে হেসে পড়ল।
তবে সেসবের মধ্যে শীতল কণ্ঠে আকাশের কণ্ঠস্বর ভেসে এলো। বউ বললে পাহাড় থেকে লাফ দিতে পারি, ফটোশুট আর এমন কি। হৈ হৈ করে হাসলো সকলে। পিয়া লজ্জা পেল খানিকটা। ফটোগ্রাফের উদ্দেশ্যে বিড়বিড় করলো, হয়েছে, আর দরকার নেই। রাতুল 32 পাটি দাঁত বের করে হাসতে হাসতে টিপনি কাটলো আকাশকে। বউ পাগলা হয়ে গেলে শালা, বউয়ের আঁচল ধরে ঘুরতে দেখলে অবাক হব না? দিনের আলো নিভে রাত পেরিয়ে অবশেষে কাঙ্ক্ষিত রাত। গত রাতে বেশিক্ষণ জাগা হয়নি কারণ। সারাদিন তীব্র ধকল গেছে সবার। হলুদের গোসল আয়োজন শেষ করতে করতে বিকেলে, তারপর ছেলেমেয়েগুলোর নাচ গান তো আছেই। বিয়ের বাড়ি চূড়ান্ত ব্যস্ততা। আজকে কটেজে পুরো আত্মীয় স্বজন ভর্তি। দুপুরের পর কাজী সাহেব চলে আসবেন। নামাজের পর বিয়ে পড়ানোর কাজটা শুরু হবে। পার্লার থেকে লোক এসেছে সেই ভোরবেলা। বিয়ের ঘরে পা ফেলার জায়গাটুকু অবধি নেই। বাড়ির মেয়ে বউরা সব গিয়ে জমা হয়েছে ওর ঘরে। অতিথিদের খাওয়া পর্ব শেষ হয়ে গেছে। বর নিজেই বাকিদের সাথে তদারকি করছে সে ঘরে। ছিমছাম প্যান্ডেল হয়েছে পুরো ওটা জুড়ে। পাহাড়ের উপরে এক টুকরো মেঘের উপর ঝলমলে কটেজ। দিনের সব ঠেলে ঠুলে অবশেষে কাঙ্ক্ষিত সময় এলো। জোহরের নামাজ আদায় করে পরপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো। বিয়ের বাবা মা কাঁদছে। তাদের সে ছোট্ট পুতুলটা আজ বউ সেজেছে। সংসার জীবনে পা রাখতে চলছে। ছোট্ট পুতুলটা এখনও পুতুলের সংসার ছেড়ে সত্যিকারের সংসার হবে, স্বামীর ঘর হবে। কবুল পড়ানো হতে স্ত্রীর হাতখানা নিজের কৌশলে হাতের ভাঁজে তুলে নিল আকাশ। আজকে তাদের গোপনে বিয়ে 1 বছর। আর এই দিনে পুরো দুনিয়াদারিকে জানিয়ে দ্বিতীয় দফা করে তার ভালোবাসার নারীটি নিজের করে পেল সর্বসম্মতিক্রমে। আকাশ টের পেল তার অর্ধাঙ্গিনীর শরীর কাঁপছে। মেয়েটা ঘোমটার আড়ালে নতমুখে বসে আছে। আকাশের হাতের স্পর্শে থরথর করে কেঁপে উঠল। আটকে রাখা নোনা জল গড়িয়ে পড়লে পড়লে অশ্রুকণাগুলো গিয়ে ঠাঁই হলো আকাশের হাতের তালুতে। যুবক নিজের চোখে জ্বালা করছে। দু হাতে স্ত্রীর মুখের উপর কাপড়টুকু আলগোছে সরিয়ে ফেলল। হাত বাড়িয়ে তর্জনী সহল সেই বহমান অশ্রুকণায়। খানিকটা দূরত্ব ঘুচিয়ে কণ্ঠস্বর খাদে নামিয়ে নিচু গলে বলল, কাঁদছেন কেন মিসেস চৌধুরী? স্বামীর পছন্দ হয়নি? আকাশ অতটা ধীর বলেনি কথাগুলো। উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে গেল। প্রিয়া লজ্জা পেল খানিকটা। ঠোঁট টিপে নত মস্তিষ্কে আরও খানিকটা নত করলো। বড়রা কাজী সাহেবকে নিয়ে খানিক সরে যেতে আকাশ হাতজোড়া আদ্র ভঙ্গিতে আঁকড়ে ধরল মেয়েটির ফুলো ফুলো গাল। গিবড়া ঝুঁকে চুমু আঁকলো স্ত্রীর শীতল ললাটে। আদ্র স্বরে বলল, আপনাকে বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা মিসেস আকাশ জাহান চৌধুরী। জীবনের শেষ দিন অবধি আমি আপনাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে দিতে চাই। আপনার ভালোবাসায় নিজেকে সিক্ত করতে চাই। আমাদের 50তম বিবাহবার্ষিকীতে একগাদা নাতিপুতি নিয়ে উদযাপন করতে চাই। সুযোগ দেবেন তো? ততদিনে ভালোবাসবেন তো? কান্নারত মুখে হেসে ফেলল প্রিয়া। তারপর উপন্যাস ঝাঁকিয়ে সম্মতি জানালো আকাশে। মিহি আওয়াজে বলল, সুদে আসলে 1000 গুণ ভালোবাসা ফেরত দেবো। একটু একটু ভালোবাসতেই পারি। আকাশ মৃদু হাসি প্রশস্ত হলো এবার। গাল ভরে হেসে কপালে কপাল ঠেকালো। প্রিয়ার সাথে তাল মিলিয়ে বলল, ওই একটু একটু ভালোবাসলে আমি সুদে আসলে ফেরত দিতেই পারি। কথা রইল কিন্তু। আকাশ শব্দ করে হেসে ফেলল। বুকে জড়িয়ে নিল স্ত্রীকে। মুগ্ধতার সাথে জবাব দিল, কথা রইল। আত্মীয় স্বজনরা একে একে ঘিরে আছে নববধূকে। চৌধুরী বাড়ির ছোট বউয়ের প্রশংসা সবার মুখে মুখে। নজর উতরিয়ে যাচ্ছে প্রায় সকলে। আকাশ একে একে কথা বলছে সবার সাথে। অফিসের কলিগরা থেকে শুরু করে বিজনেস পার্টনার সবাই এসেছে। তাদের আপ্যায়ন করেছে সে। প্রিয়ার আশেপাশে এরিন আরশি সবাই আছে। সিয়া তো নিজের ছেলেটার কান্নাকাটিতে অতিষ্ঠ। আয়ন পারলে দাঁত পিষছে। ছেলে কাঁদছে, এতে বাপের দোষটা কোথায় বুঝে উঠতে পারছে না অয়ন। বউয়ের ধারে কাছে যেতে পারছে না। চোখের আগুনে ভস্ম করে দিতে যেতে মেয়েটা। সৌমি এসেছে দুপুরে। শিয়ার বাচ্চাটার মতো চঞ্চল। সৌমির ছেলেটা ঠিক ততটাই শান্ত। মায়ের বুকে লেপ্টে ছিল সারাদিন। এখন অবশ্য প্রিয়ার কোলে। মেয়েটা একদম তৈরি হয়ে এখান থেকে সোজা রাতের ফ্লাইট ধরবে। প্রিয়ার সাথে টুকটাক কথা বলে ভিড় ঠেলে আকাশ এগিয়ে আসতে বাকিরা সরে গেল। সৌমি মলিন হাসলো আকাশের দিকে। মলিন গেলে বলল, জামিনের জন্য থ্যাংক ইউ। তোমার ফ্লাইট আজ কি 11টায়? যাচ্ছই না গিয়ে উপায় কি? প্রিয়া বেশ কান্না পাচ্ছে। রুশ্রীকে বুকে আগলে হাত ধরল সমীর। সমীর হাত বাড়িয়ে মুছিয়ে দিল মেয়েটার চোখের পানিটুকু। আদ্র করে বলল, তোমার হানিমুন কিন্তু লন্ডনে হতে হবে, এটা কথা দিতে হবে। আর আমার সাথে নিয়ম করে তোমাদের হানিমুন কিন্তু লন্ডনে হতে হবে, একটা কথা দিতে হবে। আর আমার সাথে নিয়ম করে যোগাযোগ রাখতে হবে। বোনকে মনে থাকবে? প্রিয়া মাথা ঝাঁকালো। আকাশ থেকে ফিরে পড়ল, আমার পাশে থাকার জন্য কৃতজ্ঞ আমি আকাশ।
যা যা করেছি তা সত্ত্বেও মেয়েটার মাথায় হাত রেখে থামিয়ে দিল আকাশ। হাত বুলিয়ে বলল, বোন হিসেবে যতটুকু করা যায় করেছি, সামনে করবো। সাবধানে থেকো, বাবাকে সাবধানে রেখো, আমি যোগাযোগ করবো। রাতুল, রাকিব, রেদওয়ান, রাখা, তুষিরাও এসে জমেছে এতক্ষণে। টুকটাক কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে। এর মধ্যে হাস্যোজ্জ্বল আলাপ আলোচনায় ছেদ পড়ল সবারে। পিঠ ঠেলে এগিয়ে আসা একটা রুগ্ন পুরুষ মানুষের দিকে দৃষ্টি। আতঙ্কিত হলো প্রিয়া। চট করে দৃষ্টি ফেলল আকাশের দিকে। আকাশ নির্বিকার, কোনো ভাবান্তর হল না। হাতে ছোট্ট একটা প্যাকেট। কাচুমাচু মুখটা এগিয়ে এসে অপ্রস্তুত হলো। ধীর কণ্ঠে দাঁড়ালো। দাওয়াত ছাড়াই এসে বললাম, বউ বাচ্চাকে নিতে এসেছি। রিয়ানকে দেখে যত না চমকেছে সকলে, দ্বিগুণ চমকালো রিয়ানের মুখে এই বাক্যখানা। বিস্ময়িত নয়নে তাকালো সৌমি। হাতের উপহারটা আকাশের দিকে বাড়িয়ে দিতে দেখল। পায়ে ধরলে ক্ষমা করবি নাকি নাকে খত দিতে হবে? সব করব, ক্ষমা করা যায় কি? আকাশের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সবাই। আকাশ কথা বলল না। হাত বাড়িয়ে উপহারটা নিয়ে রাতুলের হাতে দিতে দিতে বলল, ক্ষমার যোগ্য তুই? না, নই। আমি ক্ষমা করে কেউ না। তখন যেটা বললি সেটা কর, তাতেই খুশি হব। রিয়ান আর কিছু বলল না। তার আগে তাকে থাম করলো রাকিব। নিচু গলায় বলল সময় দিতে। আকাশের রাগ অভিমান জমে আছে। বন্ধুত্ব আঘাত এত সহজে মিটবে? সময় লাগবে। রিয়ান ছোট্ট করে ক্ষমা চেয়ে নিল প্রিয়ার কাছে। ধীরে সুস্থে খানিক দূরে দাঁড়িয়ে থাকা সমীর দিকে এগিয়ে গেলে হালকা করে বলল, আসামি হয়ে ছেলের কোলে নেওয়া, তাও প্রথমবার, খারাপ দেখো তো, এখন দাও। সমীর জবাব দেয় না। ছেলেকে এগিয়ে দেয় রিয়ানের দিকে। ছেলের কপালে ছোট্ট চুমু খেয়ে বন্ধুদের দিকে ফিরে বলে, অভদ্র ছেলেটা বাপ হয়ে গেল, ভাবতে পারিস? অশ্রুজল সবার। সমীর দিকে ফিরে বলল, ডিভোর্সের কাগজ সই করেছিলাম, রাস্তায় ড্রেনে পড়ে গিয়েছে, সুতরাং সংসারটা করতে হবে। লন্ডনে তো ঘর করে দিতে পারবো না, ঢাকায় একটা ছোটোখাটো বাড়ি আছে, হয়ে যাবে বলো? তাছাড়া তোমার বাপের তো টাকা আছে, একমাত্র নাতির জন্য এতটুকু খসাবেন না? সৌমি ডুকরে কেঁদে উঠল। ছেলেকে জড়িয়ে ধরল, ছেলের বাপকেও। গোটা কটেজ নিস্তব্ধতায়। হবে নাই বা কেন? রাতটা কতটা গভীর সে খবর তো রাখতে হবে। বাড়ি ভর্তি মানুষজন। বিয়ের আয়োজন শেষে সবাই গভীর ঘুমে মগ্ন। প্রিয়ার শরীরে একটা পাতলা শার্ট সবাই পরিয়েছে। আকাশ তার নিচের শরীরে একটা শার্ট গলিয়ে আলগোছে মেয়েটার বিধ্বস্ত শরীরটা তুলে নিল দুহাতে। দুর্বল শরীরে মেয়েটা লেপ্টে রইল আকাশের বুকের সাথে। আকাশ তাকে বুকে জড়িয়ে বেরিয়ে এলো ঘর থেকে। মিটি তাকালো প্রিয়া। দোতলার করিডোরে ঘুরঘুরে অন্ধকার। নিচে টিমটিমে ডিম লাইটের লাল আলো সামনে মুখোমুখি দেখতে পাচ্ছে সে। প্রিয়া ফিসফিস করে বলল, কোথায় যাচ্ছি আমরা? লং ড্রাইভে। আজকে উঠলো মেয়েটা। সময় কতটা সেটা দেখায়নি, তবে সাজানো গোছানো ফুলনের ঘরে আকাশ যখন প্রবেশ করলো ঘড়ির কাঁটা তখন 10টা। তারপর আকাশের উন্মাদনে সাড়া দিতে দিতে তাণ্ডবের সমাপ্তি ঘটেছে কখন তার হিসেব নেই প্রিয়ার কাছে। তবে গভীর রাত এখন। প্রিয়া কোনো মতে বলল, বুকে নিয়ে যেথায় খুশি নিয়ে যান, হাঁটতে পারবো না আমি। আকাশ মৃদু হাসলো, দ্রুত পায়ে নেমে এলো নিচে। সদর দরজা খুলে বেরিয়ে মেয়েটা ছেড়ে দেওয়া শরীরটা এনে বসলো গাড়িতে। নিজে উঠে বসলো তৎক্ষণাৎ। ধীরে সুস্থে গাড়ি বের করলো পার্কিং থেকে। কিছুটা দূরে দিতে গাড়ি থেমে প্রিয়াকে তুলে নিল নিজের কোলের মধ্যে। এসি বন্ধ, কাজ নামিয়ে দিন, খারাপ লাগছে আমার। আকাশ শুনল। কাজ নামিয়ে দিতে শীতল বাতাস এসে ঝাপটা দিয়ে গেল চোখে মুখে। ঝিরিঝিরি বৃষ্টির ছোঁয়া অনুভব করলো দুজনে। প্রিয়া বোধহয় এখন ভালো লাগছে। অন্ধকার হয়ে থাকা মুখটা স্বাভাবিক হলো। আবেশে চোখ বুজে রইল আকাশের। শার্টের অস্তিন চেপে ওপারে বোতাম তিনটে খোলা। প্রিয়া তপ্ত গাল ঠেকে গিয়েছে সেই বলিষ্ঠ চোখে। ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে আশেপাশে জঙ্গলের মধ্যে। পথিমধ্যে আর একটা গাড়ি ঘোড়ার চিহ্ন অবধি নেই। কোথায় যাচ্ছে জানা নেই তার। জিজ্ঞাসা করতে ইচ্ছে হচ্ছে না। আকাশ এক হাতে স্টিয়ারিং চেপে ধরে অন্য হাতটা রাখলো রমণী। হাত ভেজেছিল। শাওয়ার নিতে দেরি করেনি। চুলগুলো শুকিয়ে গিয়ে নিয়ে আসা ছিল। মধ্যরাতে তীব্র অন্ধকার ঠেলে গাড়ি এসে যেখানে পৌঁছালো, জায়গাটা বড্ড অচেনা প্রিয়ার কাছে। আশেপাশে এত ঘন ঘন ছোট্ট পাহাড়ে ভিড়ে রাস্তাঘাটে চোখ পড়তে চায় না। স্ত্রীকে করে নিয়ে আকাশ বেরিয়ে এলো গাড়িখানা লক করে। সরু একটা পথ ধরে এগোচ্ছে ফোনের আলো জেলে। দুহাতে বাঁধনে থাকা রমণী ছোট্ট দেহটা নিশ্চুপ হয়ে পড়ে আছে। মাথা ঠেকিয়ে রেখেছে আকাশের বুকের উপর। নানা জাতের জামা কাপড়, পশু পাখিরা আওয়াজ আর সাথে পায়ের
খচর খচর শব্দ ছাড়া কোনো হচ্ছে না দুজনের। আচমকা আকাশ নিচু গলায় বলল, কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে না? প্রিয়া দুহাতে পেঁচিয়ে ধরল স্বামীর আকাশের কাঁধে নিজের মুখ গুজে বিড়বিড় করলো, না কেন? কারণ আপনি নিয়ে যাচ্ছেন। আমি নিয়ে যাচ্ছি বলে কোনো প্রশ্ন থাকবে না? থাকবে না। স্বামীর বুকে মিশে আছে মৃত্যুর দোরগোড়ায় নিয়ে গেলেই না বাকি। ধুকপুক করতে থাকা বুকটা পিঠ মিস হয়ে গেল। শ্বাস প্রশ্বাস দ্রুত হয় যুবকের। মেয়েটা সত্যি বড় ম্যাচিওর হয়েছে আজকাল। অবশ্য বাচ্চার মা আহ্লাদও না এসব পরিস্থিতি বুঝে করে। তাছাড়া বড় বড় বুঝতে হয়। প্রায় মিনিট দশেক আঁকাবাঁকা পথ পেরিয়ে আকাশ যেখানে গিয়ে থামলো সেটা একটা পাহাড়ের চূড়া। চূড়ায় দাঁড়িয়ে গোটা শহর দেখতে পাওয়া যায়। প্রিয়া মুগ্ধ হলো, অস্বাভাবিক রকমের মুগ্ধ হলো। পাহাড়ের কিনারে বসে ছোট্ট একটা জুম ঘরের মতো, সেখানে খোলা বারান্দায় নিয়ে এসে ছোট্ট একটা দোলনায় বসতে চমকালো প্রিয়া। চোখের সামনে যতদূর তাকানো যায় শুধু পাহাড় আর পাহাড়, আর অন্য পাশে গোটা শহর। এক আকাশ এক বুক তৃপ্তি সহকারে অর্ধাঙ্গিনীর চোখের ঝলমল আলো বুকের মাঝে আষ্টেপৃষ্টে জড়িয়ে নিতে নিতে বলল, পছন্দ হয়েছে? বাড়ির চাবিটা কি এখনই নিব, নাকি কটেজ ফিরে শাড়ির আঁচলে বেঁধে নেব? প্রিয়া বুকের উপর থেকে মুখ তুলল অবাক করা কণ্ঠস্বরে, কিসের চাবি? তোমার বাড়ি? আমার বাড়ি? আকাশ ছোট্ট জুমঘরটার দিকে ইশারা করলো, যেটা এই মুহূর্তে তারা চাপা গলে বলল, বাসরাতে বা বিবাহবার্ষিকীতে যেটাই বা হোক, একটা গিফট দিতে হয় বউকে। সোনার উপর অলংকার তো সবাই দেয়। আমি না হয় আকাশের বুকে মেঘের দেশে আকাশের প্রতি অগাধ প্রেম নিয়ে বসবাস করা এই পরীটাকে একটা ঘর উপহার দিই। এখন আকাশপ্রিয়া রমণীকে আকাশের বুকে কিছু না দিলে চলে? প্রিয়া ছলছল চোখে তাকালো স্বামীর দিকে। দমকা হাওয়া সে ছুঁয়ে দিচ্ছে দুজনকে। প্রকৃতির বুকে সাদরে আমন্ত্রণ করলো যেন। প্রিয়া মুখ তুলল, শরীরে তীব্র যন্ত্রণা নিয়ে ঘুরে মুখোমুখি হলো। দৃষ্টি এতে দৃষ্টি পড়ল যুবক শীতল ললাটে এলোমেলো হয়ে থাকা উঠতে থাকা অভদ্র চুলগুলো আঙুলে ছুঁয়ে দিল মেয়েটা। দুহাতে পুরুষের শক্ত গলা জোড়া আঁকড়ে ধরে চুমু আঁকড়ে স্বামীর কপালে ঠোঁট জোড়া স্থির হয়ে ছুঁয়ে দিল সেখানটায়। আবেশে চোখ বুজে রইল ছেলেটা। পুরোটা সময় অনুভব করল নরম মধুরে আদরের স্পর্শ। গোটাটা জুড়ে আদর একে তবেই ক্ষান্ত হলো রমণী। হরিণীর মতো ডাগর ডাগর আঁখি জোড়া টইটুম্বর আকার স্থির হয়ে আছে। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে রমণীর সুশ্রী মুখোপানে। প্রিয়া নাক টানল। শুকিয়ে আসা অধরকণ্ঠে জিভে ভিজিয়ে ভেজা গলা বলল, আমি আপনাকে কতটা ভালোবাসি সেটা কি জানেন আপনি? আকাশ নির্বিকার মুখে শুধালো, কতটা? প্রিয়া ঠোঁটের ভাঁজ ততক্ষণে রুক্ষ অধর সেখানটা নিচ থেকে ছোট্ট করে আবদার রাখলো মেয়েটা। ফিসফিস করে বলল, এক আকাশ সমান ভালোবাসি। তীব্র বাতাসে এলোমেলো হয়ে আসছে প্রিয়ার খোলা চুলগুলো, চোখে মুখে লেপ্টে যাচ্ছে আকাশের। দুজনের কারো অবশ্য সেসবে খেয়াল নেই। রমণীর শরীরে জড়িয়ে থাকা আকাশের সুদীর্ঘ শার্টখানা বাতাসের সাথে ফুলে উঠছে। বুকের উপর সরে যাচ্ছে শার্টের আস্তিন। আকাশ খোলা দৃষ্টিতে ভেদ করতে চায় না অন্যদিকে। শার্টের খোলা অংশ ভেদ করে দৃষ্টিকে আটকায় খেই খেড়ে ছেলেটা। প্রিয়ার বাক্যটা প্রত্যুত্তর না করে মুখ ডুবে সেখানে। ব্যথায় গুঙ্গে ওঠে প্রিয়া। আকাশ ব্যথা নিবারণে বেশ সচেতন। মুখ তুলে বলল, এই ভালোবাসা কখনো বিলীন হলে আমি বিলীন হব। প্রিয়া ভেজা চোখে অমেঘ হাসে। নিজ হাতে চেপে নেয় আকাশের মাথাটা। নিজের উন্মুক্ত বুক চেপে ধরতে শান্ত করতে চায়। ঝড় উঠে থাকা বুকটা ফিসফিস করে উঠল, আমার থেকে শুরু থেকে সমাপ্তি সবটাই আপনাদের নিয়ে অন্ত ঘটেছে। আকাশ রেহানা চৌধুরী। আকাশের প্রতি প্রিয়ার এই আকাশ পরিমাণ ভালোবাসা এ জনম জনম সব জন্মে বেঁচে থাক। এই প্রণয়ে অন্ত নেই, অন্ত নেই। বৃষ্টি নেই, গোটা আসমান এখন ঝকঝকে পূর্ণিমার চাঁদ উঠেছে। এখন রাত, তারাটে মেলা বসেছে। এখান থেকে নিচে তাকালে সত্যি মনে হচ্ছে আকাশের বুকে মেঘের মধ্যে বসবাস করছে তারা। প্রিয়া আচমকা টের পেল তার উন্মুক্ত বুকটা শীতল হচ্ছে, ভিজে উঠছে তপ্ত জলে। আকাশ কাঁদছে। প্রিয়া শক্ত করে আঁকড়ে ধরে স্বামীকে, নরম গলে বলল, আদর চাইলে আদর দেব। পুরুষ মানুষ হয়ে কাঁদবেন তাই বলে? কাঁদছি না, টের পাচ্ছি তো। আদর দাও তাহলে। আগে বলুন, কবে প্রেমে পড়লেন আমারে? প্রথম দিনে। তুমি আকাশরাঙা একটা শাড়ি জড়িয়ে বৃষ্টি মাথায় ভোরবেলা বেরিয়েছিলে আমাদের কটেজের ঠিক সামনের ওই রাস্তাটার দিকে। আমি কিন্তু খেয়াল করিনি আপনাকে, জানি তো। তারপর?
তারপর মনের সাথে যুদ্ধ করতে টের পেলাম আকাশ এহানাসের জীবনে কোনো পরীর আগমন করছে। মনটা খোয়াতে গিয়ে আকাশ এহানা চৌধুরী শব্দ করে হেসে ফেলল। প্রিয়া হাসি মুখে বলল, যে রাতে আপুকে খুঁজতে আপনাদের টেন্টের কাছে সেন্সলেস হয়েছিল মনে আছে? পুরোপুরি। সেদিনে বুকের ভিতর কিছু একটা হচ্ছিল আমার। আকাশ না কষল মেয়েটার বুকের পাশে, আলতো করে চুমু আঁকতে আঁকতে বলল, এখন হচ্ছে মন কি চাচ্ছে আপনার গভীর স্পর্শ। আকাশ মুখ ফুটে আজকাল মুখ ফুটে স্বামী রাতে চাইছো? আমার তো সব চেয়ে নিতে ক্ষতি কি? আকাশ মুখ তুলে এক হাতে অনাবৃত করে ফেললে রমন কাঁধের উপর কাপড়ের অংশ নামিয়ে ফেলে। আরেকবার আকাশ দর্শন করিয়ে নি কেমন? নিজ মুখে আদর চাইছো, নিজেকে সামলাই কি করে? রমণীর লাজুক মুখটা আকাশের কাছে গুজতে আকাশ কোলে তুলে নিলে ছোট্ট ঘরটার ভিতরে। দেহখানা বিছানায় শুয়ে দিয়ে নিচে এসে আড়াল করলো পুরোটা। কণ্ঠদেশ গভীরে। সারা রাত আকাশের করা ক্ষতগুলো এখন চিনচিন যন্ত্রণাতে, তবু বেএমন শরীর দুটো আর এক দফা যন্ত্র চাইছে। আকাশ ঝড়ের গতি অনাবৃত করলো নিজেকে। রমণীর মাখনের মতো হাত জোড়া নিজের এক হাতে বন্দি চেপে ধরল বিছানায়। কপালে নিগুড় চুমুকে গভীরে যেতে যেতে ফিসফিসে বলল, দূরে ওই নীল আকাশের প্রতি তোমার মুগ্ধতা আজীবন থাকুক। ওই আকাশের নীলিমায় শুভ্র মেঘের বুকে লেখা থাকুক আকাশ প্রিয়ার এক আকাশ পরিমাণ একে অপরকে ভালোবাসার গল্প। প্রিয়া জবাব দিতে পারল না। নিঃশ্বাস ঘন হয়ে এসছে। শরীর খিচুড়ি দিয়ে এসছে স্বামীকে নিজের দেহে স্থান দেওয়া মাত্র। আদরে মিষ্টি যন্ত্রণার সাথে ব্যক্তিগত পুরুষটার আদুরে কথাবার্তা, চোখের কান্নিরকে নোনা জল গড়িয়ে পড়ছে অবিরত। এই তাণ্ডবের মাঝে নিজের ভেজা অধৈর্যরা ভালোবাসি পাখি, আমি তোমাকে এক আকাশ পরিমাণ ভালোবাসি। আর আকাশ কি কখনো পুরনো হয়? হয় না। এ ভালোবাসা আজীবন অক্ষয় থাকুক। মৃত্যুও ভয় পাক। হালাল সম্পর্ক জেরে পরকালে তুমি আমার। এর থেকে বড় প্রাপ্তি কি আর? সমাপ্তি। আকাশ প্রিয়া শেষ। তৃতীয় অংশ শেষ পর্বে তৃতীয় অংশ এবং গল্পটাই শেষ। দীর্ঘ 1.5 মাসের জার্নি আকাশ প্রিয়া শেষ। আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, যা গল্প শুরু করব সম্পূর্ণটা শেষ পর্ব অবধি দিব। স্বাদের মায়াটাও তাড়াতাড়ি শেষ হবে।